যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলাকারী 22 বছর বয়সী সালমান আবেদি জানিয়েছে পুলিশ। আইএসের দায় স্বীকার, নিহতের সংখ্যা বেড়ে 22। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ সংলাপ সহ 7টি বিষয় নিয়ে একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত। বৈঠক শেষে ব্রিফিংয়ে সিইসি। রাষ্ট্রপতি চাইলে কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন, অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যে প্রতিক্রিয়া প্রধান বিচারপতির। বললেন, এবার সুপ্রিম কোর্ট কবজা করতে চায় সরকার। চিকিৎসক এবং প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমএর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় দিনভর রোগীদের চরম ভোগান্তি। এবং রোজার মাসের জন্য মাংসের দাম নির্ধারণ, পর্যাপ্ত মজুদ থাকায় বাড়বে না পেঁয়াজের দাম, জানালেন ব্যবসায়ীরা। টিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ব্রিটেনের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলাকারী 22 বছর বয়সী সালমান আবেদি বলে জানিয়েছে পুলিশ। তবে তার জাতীয়তাও বিস্তারিত প্রকাশ করা হয়নি। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার একজনকে গ্রেফতার করা হয়। সোমবারের ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এই ঘটনার পর আসন্ন নির্বাচনের প্রচারণা স্থগিত করে মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরে এক বিবৃতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। সোমবার রাতে ইংল্যান্ডের ম্যানচেস্টার অ্যারিনা হলরুমে বিকট শব্দে বিস্ফোরণের পর আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন দর্শক শ্রোতারা। মার্কিন সঙ্গীত শিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডের লাইভ কনসার্ট উপভোগে হাজার হাজার মানুষ জড়ো হলেও মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। কনসার্ট হলের ভেতরেই বোমা বিস্ফোরণে শিশুসহ হতাহত হয় বহু মানুষ। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। কনসার্ট একেবারে শেষ পর্যায়ে। শেষ গানটি গাওয়ার জন্য শিল্পী হিলিয়াম গ্যাস ভরা বেলুনে করে নিচে নেমে আসলেন। ঠিক তখনই বিকট এক শব্দ। আমরা একে অপরের দিকে তাকালাম। প্রথমে কিছুই বুঝতে পারিনি। মুহূর্তেই লোকজনের হুড়োহুড়ি শুরু হলে বুঝতে পারি প্রতিদিন বিশ্বের বিভিন্ন স্থানে বোমা হামলার যে খবর দেখি সেরকম কিছু একটা হয়েছে। তখন ভয়ে জিভের জল শুকিয়ে আসছিল। আমরা কনসার্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই সবাই পাগলের মতো ছোটাছুটি শুরু করে। হুড়োহুড়িতেও অনেক মানুষ আহত হয়। হামলার পরপরই ঘটনাস্থলের নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়, বন্ধ করে দেয়া হয় আশপাশের যান চলাচল। এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহে 23 বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা এড়াতে কমিউনিটি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। সত্যিকার অর্থে আমরা একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছি, তবে সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। বাড়তি কোনো তথ্য পাওয়ার আগ পর্যন্ত আমরা একে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছি। স্থানীয় অধিবাসীদের ভয়ের কিছু নেই। পুলিশ বাহিনীর সদস্যরা আপনাদের পাশে রয়েছে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। দেশটিতে আসন্ন 8 জুনের সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত করে মঙ্গলবার তার ডাকে সরকারের জরুরি কোবরা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একজন সন্ত্রাসী এই হামলা চালালেও কোনো না কোনো গোষ্ঠী নিশ্চয়ই এর সঙ্গে জড়িত। তদন্তের ভিত্তিতে এর মূল হোতাদের খুঁজে বের করা হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের মতাদর্শকে পরাজিত করতে যা করণীয় আমরা তাই করব। এদিকে ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। বাংলাদেশ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ এর নিন্দা জানানোর পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন। পরাজিত দুষ্টচক্র এই হামলা চালিয়েছে। যে কোনো মূল্যে মানুষ হত্যার এই মতাদর্শ নির্মূল করতে হবে। মানবতাকে বাঁচাতে পৃথিবীর সব সভ্য জাতি একযোগে কাজ করবে বলে আশা করছি। এদিকে সোমবারের আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে মঙ্গলবার বিবৃতি দিয়েছে আইএস। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে লন্ডন হামলার ঘটনায় আহতদের মধ্যে 13 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাদেরকে 8টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই
জনবহুল ম্যানচেস্টার এলাকাটি হয়ে পড়েছে জনশূন্য। আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাঙালিদের মাঝে। সেখান থেকে সবশেষ জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ম্যানচেস্টার এরিনায় সোমবার 10:30 মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ড যখন তার পরিবেশনা শেষ করে চলে যাচ্ছিলেন, ঠিক তখনই বোমা শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আর এতে হতাহত হয় শতাধিক। বোমার শব্দে এদিক সেদিক ছুটোছুটি করে আগতরা। এতে বেশ কয়েকজন শিশুও ছিলেন। আহতদের স্থানীয় 6টি হাসপাতালে 59টি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় ঘিরে রেখেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। আগে যেখানে দিনের বেলাও হাজার হাজার মানুষ এখানে চলাচল করত এবং সমাগম করত, এখন সেখানে একেবারে জনমানব শূন্য হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে পুরো এলাকা। প্রিয়জন হারিয়েছি, আমরা এখানে তাদের জন্য প্রার্থনা করছি। ম্যানচেস্টারের মানুষ যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। ম্যানচেস্টারের জন্য এটি অত্যন্ত শোকের দিন। আজকে যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তারা শোকে মুহ্যমান। সন্ত্রাসবাদকে আমরা কোনো স্থান দিতে চাই না। এ রাজ্যের মানুষ এক হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করবে। আমাদের দেশ বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায়ের, এখানে সবাই ভেদাভেদ ভুলে শান্তিতে বসবাস করে। তবে এ ধরনের ঘটনা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে না, বরং আমাদের আরো ঐক্যবদ্ধ করবে। ব্রিটিশ নির্বাচনের প্রায় 2 সপ্তাহ আগে এই ধরনের ঘটনায় ভাবিয়ে তুলেছে পুরো ব্রিটেনবাসীকে। নির্বাচনী প্রচার প্রচারণা স্থগিত করেছে কনজারভেটিভ, লেবার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ লেবার পার্টির প্রধান জেরেমি করবিন সহ অন্যান্য দলের প্রধানরা। এই গ্রেটার ম্যানচেস্টার এলাকায় প্রায় লক্ষাধিক বাংলাদেশি বসবাস রয়েছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া না গেলেও এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন পুরো বাংলাদেশি কমিউনিটি। শোয়েব কবির, ম্যানচেস্টার, সময় সংবাদ। ব্রিটেনে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই অবস্থায় প্যারিস সহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পুরো ইউরোপ জুড়েই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত কয়েক বছর থেকে ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছিল। যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে এই হামলার পর ফ্রান্সের জনসাধারণ আবার নতুন করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি যারা এখানে বসবাস করেন তারা আতঙ্কগ্রস্ত। যুক্তরাজ্যে যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ফ্রান্সে যারা বসবাস করছি আমরা সবাই উদ্বিগ্ন এবং আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। আমরা যারা ফ্রান্সে থাকি আবারও আতঙ্কের মধ্যে আছি যে আবারও হামলা হয় কিনা, খুব ভয়ের মধ্যে আছি। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও আসলে এখন অনেকটাই চিন্তিত। আমরা যারা প্রবাসে আছি, যারা ব্যবসার সাথে জড়িত আছি, আমরা উদ্বিগ্ন এবং আমরা খুব চিন্তিত। আমাদের ব্যবসা পরবর্তীতে ব্যবসা আমরা কতটুকু আমরা ভালো করতে পারবো। পর্যটক যারা রয়েছেন তারা আসলে এই বছর আসছেন কিনা এই বিষয়গুলো নিয়ে তারা অনেকটা চিন্তাগ্রস্তের মধ্যে রয়েছেন। ফ্রান্সে বসবাসরত যে বাংলাদেশি রয়েছেন, বিশেষ করে সিলেট অঞ্চলের যে বাংলাদেশিরা রয়েছেন, যুক্তরাজ্যে একটি বিশাল অঙ্কের সিলেটিরা বসবাস করেন। সে কারণে তাদের আত্মীয় পরিজন নিয়ে তারা এখানে উদ্বিগ্ন রয়েছেন। তারা কি পরিস্থিতিতে আছেন বা কি অবস্থায় আছেন সেইগুলো নিয়ে তারা আসলে অনেকটাই এখানে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন। ইউরোপের সরকারগুলো সন্ত্রাস মোকাবেলায় আরো কঠোর হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যেই রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে সংলাপ সহ 7টি বিষয়। দিনভর বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে ব্রিফ করেন সিইসি খান মোহাম্মদ নুরুল হুদা। একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত করতে মঙ্গলবার সকাল 11টা নাগাদ বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিইসির নেতৃত্বে বৈঠকে অন্যান্য কমিশনার ছাড়াও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের খসড়ার রূপরেখা সম্পর্কে অবহিত করেন সিইসি। 7 দফার এই পরিকল্পনায় থাকছে অর্থ ও পেশিশক্তি রোধ, নির্বাচনী প্রক্রিয়া সহজীকরণ, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও কমিশনের সক্ষমতা বৃদ্ধি। বিভিন্ন পর্যায়ে যা বাস্তবায়ন করা হবে জুলাই 2017 থেকে নির্বাচনকালীন পর্যন্ত। 2017 জুলাই থেকে শুরু করলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত তাদের সাথে কথা বলবো।
বিভিন্ন রাজনৈতিক দল, তারপরে সিভিল সোসাইটি, যদি সম্ভব হয় সাংবাদিক ভাইদের সাথে কথা বলে আমাদের যে সমস্ত প্রস্তাবগুলো আছে এগুলো তাদের সাথে শেয়ার করে ফাইনাল সিদ্ধান্ত নেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রয়োজনে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। এছাড়া রাজনৈতিক দলগুলো একমত না হলে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে না বলেও সাফ জানান তিনি। রাজনৈতিক দল যদি বলে না আমরা ইভিএম এ যাব না, আমরা ইভিএম এ আমরা চাপিয়ে দেব না। তবে আমরা এই কয়েকদিনে এই প্রক্রিয়াটাকে সামনে আনবো, তারপরে তারা বিবেচনা করবেন। আমাদের তো অন্তত তারা তো 90 দিন টাইম দেবে, সে 90 দিনের মধ্যে নির্বাচন কমিশন অত্যন্ত কম্পিটেন্ট টু হোল্ড অ্যান ইলেকশন উইদিন 90 ডেজ। আগামী 15 দিনের মধ্যে রূপরেখা চূড়ান্ত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা এবং রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি চাইলে সংবিধানের আলোকে কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন, অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আপিল বিভাগ। সংবিধানের 16 সংশোধনী মামলার আপিল শুনানিতে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতি চাইলেই বিচারপতিকে অপসারণ করতে পারবেন না। তিনি বলেন, নিম্ন আদালতকে কবজা করা হয়েছে, এবার সুপ্রিম কোর্টকেও কবজা করতে চায় সরকার। শুনানিতে এসব বিষয় নিয়ে আপিল বিভাগ এবং অ্যাটর্নি জেনারেলের মধ্যে বিতর্ক হয়। সংবিধানের 16 সংশোধনী মামলার আপিল শুনানিকে ঘিরে মঙ্গলবারও সরগরম ছিল দেশের সর্বোচ্চ আদালত। এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম 16 সংশোধনী বাতিলের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। বলেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাওয়া মানে 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়া। সংবিধানের সংশোধনী ঠিক কিনা তা বিবেচনার সুযোগ বিচার বিভাগের নেই বলেও শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। প্রতি উত্তরে আপিল বিভাগ বলেন, নিম্ন আদালতকে কবজা করা হয়েছে, এবার সুপ্রিম কোর্টকেও নিয়ন্ত্রণ করতে চায় সরকার। আইন মন্ত্রণালয় মানে এখন নিম্ন আদালত, উচ্চ আদালতকেও সংসদে নিয়ে গেলে আর থাকলো কি? অনেক জায়গায় বিচারকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই ব্যাপারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার কথা হলেও আইন মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়গুলো কি আপনি জানেন? অর্থাৎ নিম্ন আদালতকে এখনো কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি স্বাধীনভাবে পরিচালনা করতে পারছে না। এই বিষয়টাও মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন। প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের এমন পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে চলতে থাকে 16 সংশোধনী মামলার আপিল শুনানি। শুনানির একেবারে শেষ দিকে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতি অপসারণে কোনো আইন না থাকায় কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন রাষ্ট্রপতি। উত্তরে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতি চাইলেই একজন বিচারপতিকে সরিয়ে দিতে পারবেন না। মাননীয় চিফ জাস্টিস জানতে চেয়েছেন যেটা কিভাবে সম্ভব, একজন বিচারককে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই কি অপসারণ করতে পারেন? এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন লার্নের অ্যাটর্নি জেনারেল বলেছেন, এটা আমার বক্তব্য, আপনারা যদি এটা কিছু বলতে চান এটার ব্যাপারে সেটা আপনারা বলতে পারেন, অথবা জাজমেন্টে সেটা রিফ্লেকশন হবে। এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যের এক পর্যায়ে এজলাস ছেড়ে যান 7 বিচারপতির আপিল বেঞ্চ। এরই মধ্যে আপিল বিভাগের দিনের কার্য সময়ও শেষ হয়। যদিও এ বিষয়ে পরে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে রাজধানীর নাখালপাড়ায় গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ স্থাপনা। সড়ক ও জনপথ বিভাগের 200 কোটি টাকার সম্পত্তি দখলমুক্ত। পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও অন্যান্য ধর্মীয় আচারের মাধ্যমে সৌদি আরবের মক্কায় ওমরা পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় রাত 10টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে কাবা শরীফ তাওয়াফ করেন। এর আগে সোমবার স্থানীয় সময় দুপুরে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সামিটে অংশগ্রহণ শেষে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে ওমরা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মদিনা থেকে মক্কায় ফিরে স্থানীয় সময় রাত 10টার কিছু পরে ওমরা পালনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পবিত্র কাবা শরীফ চত্বরে উপস্থিত হন। এরপর প্রায় 2 ঘন্টা ধরে কাবা শরীফ তাওয়াফ ও হজরে আসওয়াতে হাত রেখে দোয়া করেন প্রধানমন্ত্রী। কাবামুখী হয়ে নামাজ আদায় ও মোনাজাতের পর শেষ হয় ওমরা পালন। এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে সফর সঙ্গীদের নিয়ে রিয়াদ থেকে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব।
নতুন ভ্যাট হার 12% নির্ধারণ করার আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আরো বলেন, ভ্যাট আইন সহনীয় ও বাস্তবসম্মত হবে, এতে ভোক্তাদের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দাম বাড়বে না বলেও আবারও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। যে ভ্যাট আইন হতে যাচ্ছে এটা হবে সহনীয়, বাস্তবসম্মত, এতে ভোক্তাদের উপরে এই ভ্যাট আইনের কোনো প্রভাব পড়বে না। ভোক্তাদের উপকারের সুবিধার্থে আমরা 15 থেকে কমিয়ে দেব, এটা 12%-এর মতো। যেমন রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, এটা প্রত্যাহার হবে না। নিশ্চয়তা দিতে পারি যে রোজার মাসের পণ্যের দাম বৃদ্ধি পাবে না। চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। এতে দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। এদিকে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি মনিটরিং করছে বিএমএ কর্তৃপক্ষ। রাজধানীর প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রাত পর্যন্ত দেখা মেলেনি কোনো চিকিৎসকের। অ্যাটেন্ডেন্টদের মাধ্যমে ছোট ছোট রোগ নির্ণয় হলেও এমআরআই, ইসিজি, সিটি স্ক্যানের মতো বড় ধরনের রোগ নির্ণয় পরীক্ষা করা সম্ভব হয়নি কোথাও। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতিতে মঙ্গলবার সারাদিন চিকিৎসকের উপস্থিতি না থাকায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন ঢাকার বাইরে থেকে আসা রোগীরা। প্রোটোকল থেকে ডাক্তার দেখাইতে আসছি, আজকে ডাক্তার বসবে না, ডাক্তারদের নাকি ধমক। রোজার আগে ভোগান্তি, আসলে রোগী নিয়ে সিলিং নিয়ে খেলা আসলে খুবই টেনশন ব্যাপার। ব্লাডটা টেস্ট করলাম, এখন দেখাইতে হবে তো, এখন আমি চাই ডাক্তার তাড়াতাড়ি আসুক। আমি চাঁদপুর থেকে আসছি, ডাক্তারটা দেখাতে পারবো না, যেতে হবে, আর না হলে হোটেলে থাকতে হবে। একই চিত্র ছিল দেশের সব বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়ি ফিরে যেতে দেখা যায় রোগীদের। তবে দ্রুততম সময়ে ভোগান্তির অবসান চান ভুক্তভোগীরা। আমি এখানে অপেক্ষা করতে করতে 4-5 ঘন্টা হয়েছে। ডাক্তারদেরও তো একটা মানবিক দৃষ্টিকোণ, তাদের একজন কেউ যদি অসুস্থ হয়, এখন কোনো একটা প্রাইভেটের মধ্যে গেলে যদি ভর্তি না হয়, তখন ডাক্তারের কিরকম লাগবে। অন্যান্য দিনের তুলনায় রোগীদের উপস্থিতিও কম দেখা গেছে ক্লিনিকগুলোতে। চিকিৎসকদের হাসপাতালে না আসার সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকেও। 1800 জন রোগীর পরীক্ষা হয় কনসালটেন্ট দিয়ে, আর 200 জন রোগী দেওয়া হয় টেকনোলজি দিয়ে। সোনোগ্রাম, ইকো, এন্ডোস্কোপি, ক্রোনোস্কোপি, ইসিজি, এই টেস্টগুলো কনসালটেন্ট না করেন, এই টেস্টগুলো আমরা করাতে পারছি না। এদিকে চিকিৎসকরা কর্মবিরতি ঠিকমতো পালন করছেন কিনা তা পর্যবেক্ষণ করেছে বিএমএ কর্তৃপক্ষ। মারাত্মক রোগীগুলো বা সিরিয়াস রোগীগুলো যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকারি হাসপাতাল সম্পূর্ণভাবে খোলা আছে এবং সেখানে আরো চিকিৎসকদের বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের ইনডোর ও জরুরি সেবা অব্যাহত রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদক শুল্ক ও ভ্যাট আইনের রেন্ট্রি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় রেন্ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সহ হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শেষে এই কথা জানায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এছাড়া হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ছাড়াও গুলশান জোনের উপকমিশনার এবং বনানী থানার ওসিকে 25শে মে বিকেলে তলব করেছে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। এদিকে সিলেটের জিন্দাবাজার থেকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল 11টায় শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরে আসেন রেন্ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন সহ 5 জন। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন হোটেলে বিদেশি মদ রাখার বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানেন না, তবে এই বিষয়ে হোটেলে কোনো কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু প্রি ওপেনিং হোটেল, আমাদের একটা সফট ওপেনিং স্টেজ দিয়ে আমরা যাচ্ছি, ম্যানেজমেন্ট অনেক কিছুতে ইনফর্ম না। আমাদের কোনো কর্মচারী তাদের যদি কোনো ল্যাগিং থাকে, তাদের জন্য বিদেশি কাস্টমার তাদের জন্য কোনো ল্যাগিং থাকে, ওই ব্যাপারে আমরা এই বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জানান, অবৈধভাবে মদ রাখা এবং ভ্যাট ফাঁকির অভিযোগে মাদক শুল্ক ও ভ্যাট আইনে রেন্ট্রি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শুল্ক আইন এবং অন্যান্য আইনেও এখানে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত, এবং সেই জন্যই কিন্তু তাদেরকে এখানে আসতে হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আমাদের যে সুপারিশ সেই অনুযায়ী আমরা এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সিলেটের জিন্দাবাজার থেকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সিলেটে লুকায়িত অবস্থায়
আড়াল করে রাখা অবস্থায় একটা গাড়ি আমরা উদ্ধার করেছি এবং সেটি পরে জানা গেল যে এটার মালিকানা হচ্ছে দিলদার আহমেদ। বনানীর রেন্টি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলার পর 14 মে তল্লাশি চালিয়ে হোটেল থেকে 10 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ এখানে আধিপত্য বিস্তার কিংবা ইনফ্লুয়েন্স করার প্রশ্নই আসে না। আপনারা দেখেছেন আমরা কেউকে ছাড় দিচ্ছি না, কাজে কে ইনফ্লুয়েন্স করবে এই চিন্তাই করবেন না। যার যতখানি ইনভলভমেন্ট সেই ইনভলভমেন্টে আমরা সবাই আমাদের দেখবো আমরা, আর আমরা কোনো কিছুই আমরা বাদ দিচ্ছি না। আর যার কথা বলছেন সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে, সেটা যদি কিছু পেয়ে থাকে জিজ্ঞাসা তো করবেই, জিজ্ঞাসাবাদ করলেই যে একটা কিছু হয়ে গেল তেমন তো কিছু না। প্রবাসী সময়ে আরো থাকছে, বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুখস্মৃতি চান অধিনায়ক মাশরাফি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানরা জাতীয় পার্টির প্রতি সুবিচার করেননি এবং দলটিকে ধ্বংস করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন এরশাদ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সম্মেলনে কথা বলেন তিনি। আমরা নির্বাচন করব, আমাদের সংবিধানের যে নীতি দেওয়া আছে, যে বিধান দেওয়া আছে, আমার তত্ত্বাবধায়ক সরকার চাই না। 3 তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, শাহরুখ বেইমান, হাইবুর রহমান বেইমান, লতিফুর রহমান বেইমান, কিন্তু আমাদের প্রতি সুবিচার করেনি। লতিফুর রহমান সাহেব আমাকে 6 মাসের জেল দিলেন, নির্বাচন অবৈধ ঘোষণা করলেন। তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্বাচন করতে চাই এবং 300 আসনে প্রার্থী দিতে চাই না। রমজান মাসের জন্য গরু, মহিষ, ভেড়া ও খাসির মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে নগর ভবনে মাংস ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র সাইদ খোকন। এ সময় শুধু পাড়া মহল্লার বাজার বা দোকানে নয়, সুপার শপ সহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও একই দামে মাংস বিক্রির নির্দেশ দেন তিনি। চাঁদা দিতে 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 গাবতলী গরুরহাটে আসে। গরুরহাটে যখন একজন মাংস ব্যবসায়ী একটা গরু কিনে, তার দেওয়ার কথা 50 টাকা হাসিল, সে অনেক সময় এইটার হাসিল 2000 টাকাও দেয়। আগামী 1 রমজান থেকে 26 রমজান পর্যন্ত দেশীয় গরুর মাংস প্রতি কেজি 475 টাকা দর, বিদেশি বোল্ডার গরু 440 টাকা, মহিষের মাংস 440 টাকা, খাসির মাংস 725 টাকা, ভেড়া ছাগির মাংস 620 টাকা নির্ধারিত করা হলো। মনিটরিং টিম এই দর বাজারে যাচাই বাছাই করবে। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে দেশি পেঁয়াজের, পাশাপাশি বেড়েছে আমদানিও। আর তাই এবছর রমজানে পেঁয়াজ সংকটের কোনো সম্ভাবনা নেই এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমদানি যদি কমেও যায় এরপরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রোজায় বাড়বে না পেঁয়াজের দাম। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির বিপণন কার্যক্রম জোরদার করার তাগিদ বাজার বিশ্লেষকদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। 25 লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে বাংলাদেশে উৎপাদিত হয় 15 লাখ টন পেঁয়াজ, বাকি 10 লাখ টন আমদানি করা হয়। মজুদ শেষ হতে থাকায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বাজার পুরোপুরি নির্ভরশীল থাকে ভারতীয় পেঁয়াজের উপর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুন জুলাইয়ে রমজান শুরু হওয়ায় পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি দেখা গেছে কিছুটা আগেভাগেই। 2013 ও 2015 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের বাজার দর উঠেছিল 90 টাকায়। তবে ব্যতিক্রম 2014 ও 2016। এই 2 বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। 25 টাকার মাল 28 টাকা কি 30 টাকা হতে পারে, যেটা অত্যন্ত স্বাভাবিকের মধ্যে, অস্বাভাবিক কিছু হবে না। যারা ডাইরেক্ট পার্টি মাল আনে তাদের লস হয়, গাদি টাকা লস। আজকে এলসি দিলে 1 বাও, কালকে বাজার হয়ে যাবে আরেক বাও।
বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বিপণন কাঠামো গড়ে না ওঠায় ক্রেতা চাহিদাকে পুঁজি করে অযৌক্তিক হারে নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেন কোনো ব্যবসায়ী। ব্যবসায়িক কমিউনিটির প্রতিনিধিরাই কিন্তু রাজনীতির একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। পলিসি মেকিং এ এমন কিছু লুপহোলস তারা রেখে দেয় যাতে তাদের যে বেশি মুনাফা অর্জন করার যে একটা আগ্রহ, সেটা যাতে পূর্ণভাবে বাস্তবায়িত হয়। সেটা টিসিবিকে আরো বেশি ভাইব্রেন্ট হতে হবে, তার স্কেল অফ অপারেশনটাও বাড়াতে হবে। চলতি বছর রমজানে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই প্রতিদিন 600 টনের বেশি পেঁয়াজের চাহিদা রয়েছে, যা মেটানোর লক্ষ্যে এর মধ্যেই আমদানি করা হয়েছে প্রায় 20,000 টন পেঁয়াজ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা দিতে সরকারি এনফোর্সমেন্ট কার্ড ইস্যু কার্যক্রমে নিয়োগকর্তাদের যথেষ্ট সাড়া পাওয়া যায়নি। দেশটির অভিবাসন বিভাগ জানায়, এ পর্যন্ত প্রায় 14,500 নিয়োগকারীর মাধ্যমে প্রায় 93,500 অবৈধ শ্রমিক ই কার্ডের জন্য নিবন্ধন করেন। তাদের মধ্যে ই কার্ড দেওয়া হয় 85,467 জনকে। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে কার্যক্রম চলবে 30 জুন পর্যন্ত। এই কর্মসূচি হাতে নেওয়ার সময় অভিবাসন বিভাগের লক্ষ্য ছিল 4 লাখ থেকে 6 লাখ অবৈধ শ্রমিক ও অভিবাসী এর আওতায় আসবে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তাফার আলী জানান, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের আওতায় আসবে না তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নথি পরীক্ষা করে 18,176 জন শ্রমিক এবং অবৈধভাবে নিয়োগ দেওয়ার অপরাধে প্রায় 500 জন নিয়োগদাতাকে আটক করা হয়েছে। বাহরাইনের মহারায় একটি দোতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 3 বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব শেখ তৌহিদুল ইসলাম এ তথ্য জানান। নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা থানার বিকিনগড় গ্রামের সালাম মাতবরের ছেলে সুমন মাতবর, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সৈয়দপুর এলাকার কবির মিয়ার ছেলে হারুন এবং মাদারীপুরের পাঁচর থানার ফারুক মিয়ার ছেলে শাওন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিচতলা থেকে আগুন মুহূর্তেই দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের জানালা দিয়ে গামছা ও দড়ির সাহায্যে নিচে নেমে রক্ষা পান অনেকে। ভবনটিতে প্রায় 70 জন বসবাস করতেন। দেশের বাইরের খবর। 2017 সালের পুলিৎজার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সাংবাদিকতার বিভিন্ন বিভাগ সহ নাটক ও গানে অবদান রাখায় এবছর 16 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মন্তব্য নয়, বিষয় উপস্থাপন, আত্মতৃপ্ত না হওয়া এবং একই সাথে আক্রমণাত্মক না হয়ে ধৈর্য নিয়ে কাজ করা সাংবাদিকতার জন্য জরুরি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। সোমবার নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লো লাইব্রেরি হলে 2017 সালের পুলিৎজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিৎজার পুরস্কার নির্বাহী মাইক প্রাইডের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লি সি ব্রলিংজার। এবছর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সেন্ট পিটার্সবার্গ টাইমসের এরিক আয়ার, ন্যাশনাল রিপোর্টিং এর জন্য ওয়াশিংটন পোস্টের ডেভিড ফারেনহোল্ড সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরো কয়েকটি গণমাধ্যমের কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার বোর্ডের চেয়ারম্যান ইউগিন রবিনসন স্বাগত বক্তব্যে বলেন, কথায় নয়, সাংবাদিকতা কাজে দেখানোর বিষয়। আর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি লি সি ব্রলিংজার বলেন, সাংবাদিকতায় মানবিক ও সামাজিক মূল্যবোধগুলো থাকা অত্যন্ত জরুরি। সাংবাদিকতার ক্ষেত্রে বাস্তবতা উপলব্ধির উপর গুরুত্ব আরোপ করেন পুলিৎজার বিজয়ী নিউ ইয়র্ক টাইমসের ব্যুরো প্রধান নীল ম্যাকফারকুহার। আমি মনে করি সাংবাদিকতা অনেক কঠিন কাজ। আন্তর্জাতিক সংবাদ সংগ্রহের সময় অবশ্যই একজন সাংবাদিককে সেখানকার জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে সংবাদ লিখতে হবে। ওই দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। দেশে দেশে সাংবাদিকতার অগ্রযাত্রার কথা উল্লেখ করে সাংবাদিকতার ক্ষেত্রে নিষ্ঠা ও সাহসের পাশাপাশি অঙ্গীকার জরুরি বলে মন্তব্য করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লি সি ব্রলিংজার। সাংবাদিকতা পেশার চেয়ে মহান পেশা আর অন্যটি নেই। সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে জনগণের কথা, সত্যকে তুলে ধরায় একজন সাংবাদিকের ব্রত হওয়া উচিত। আজকের এই পুলিৎজার পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে এই সত্যটি বারবার উচ্চারিত হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শিশুদের মাঝে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন ফ্রান্সের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতারা।
সোমবার প্যারিসের গার দু নর্দের একটি হোটেলে আয়োজিত সংগঠনটির পরিচিতি ও আলোচনা সভায় তারা একথা বলেন। সংগঠনের সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহরিয়ার জুনেদ শিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদের শাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক হাসান মিশিরাজ, মিজানুর রহমান সরকার প্রমুখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জয়ন্তী উপলক্ষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ থিয়েটার। নাটক হোক সুস্থ সমাজের দর্পণ, এই প্রতিপাদ্যে মঙ্গলবার বিকেলে রিয়াদের ভুঁইয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক শাহজাহান চঞ্চল। অনুষ্ঠানে কবিগুরুর জীবন দর্শন, কবিতা পাঠ ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী রফিক মণ্ডল, অমল বাবু, আমির হোসেন, কবি সৈয়দ টিপু সুলতান সহ প্রবাসী শিল্পীরা। রাজধানীর পূর্ব নাখালপাড়ায় সড়ক ও জনপথের 2 একরের বেশি জায়গা দখলমুক্ত করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের বনানী অঞ্চলের নির্বাহী প্রকৌশলীও উপস্থিত ছিলেন। তারা জানান, পূর্ব নাখালপাড়ার এই এলাকায় দীর্ঘদিন ধরে 2.2 একর জায়গা দখল করেছিল স্থানীয়রা। দীর্ঘদিন ধরে আহ্বান জানানোর পরেও তারা জায়গাটি ছাড়ছিলেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জায়গাটির আনুমানিক মূল্য প্রায় 200 কোটি টাকা। দখলমুক্ত করার পর কাঁটা তারের বেড়া দিয়ে জায়গাটি ঘেরাও করে রাখা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসি পরীক্ষার 100 উত্তরপত্র উদ্ধারের ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুপুরে অভিযুক্ত রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক ডক্টর আবুল কালামকে ওএসডি করে ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কমিটি গঠন নিয়ে আলোচনায় বসেন। পরে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এর আগে গতকাল রাতে উত্তরপত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবুল কালামের কাছে থাকা এইচএসসি পরীক্ষার আরও 100 উত্তরপত্র ফেরত নিয়েছে শিক্ষা বোর্ড। বহুজাতিক তেল গ্যাস কোম্পানি শেফরন কর্তৃপক্ষের বিরুদ্ধে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের বাংলাদেশি কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, সকালে গুলশানে শেফরনের বাংলাদেশ কার্যালয়ে সরকারের অনুমতি ছাড়া মালিকানা হস্তান্তর না করা এবং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি কর্তৃপক্ষের কাছে জানানো হয়, কিন্তু কর্তৃপক্ষ এসব দাবি নাকচ করে দিয়ে কর্মচারীদের 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় মালিকানা হস্তান্তর প্রক্রিয়ায় যুক্ত না হলে চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি শেফরন কর্তৃপক্ষ। পেট্রো বাংলার সঙ্গে উৎপাদন বন্টন চুক্তির আওতায় বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে আসছে শেফরন। এই 3টি গ্যাস ক্ষেত্র থেকে দেশে প্রায় 55% গ্যাস সরবরাহ করা হয়। গত মাসে বাংলাদেশে থাকা নিজেদের সম্পদের মালিকানা চীনা কোম্পানি হিমালয় এনার্জির কাছে বিক্রির জন্য চুক্তি করে মার্কিন প্রতিষ্ঠান শেফরন। সবাই একসাথে চলতে না পারলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার সন্ধ্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সমাজ নানাভাবে বিভক্ত এবং পছন্দের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় শিক্ষার্থীদের গবেষণা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার উপর গুরুত্ব দেন নসরুল হামিদ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচে সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ড মিশন শেষ করতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এজন্য বোলারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ ম্যাচের। আয়ারল্যান্ডের ক্লনটার্ফে 2 দলের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:45টায়।
10 দিনের ক্যাম্প হয়েছে ইংল্যান্ডে। এরপর গেল 18 দিন হলো বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডে। লম্বা এই সফরের মূল উদ্দেশ্য হলো বিপরীত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়া। তারই অংশ হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে টাইগাররা। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচ পরিত্যক্ত আর নিউজিল্যান্ডের বিপক্ষে 1টি ম্যাচ হারায় চ্যাম্পিয়ন হবার স্বপ্ন ভেস্তে গেছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজ হাতছাড়া হলেও মনের কোণে একটা জেদ পুষে রেখেছেন তামিম সাকিবরা। তা হলো দেশের মাটিতে নিউজিল্যান্ডকে দুইবার হোয়াইট ওয়াশ করা হলেও গেল 16 ম্যাচে দেশের বাইরে একবারও কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের শেষের গল্পে সংকল্পটা তাই এবার এমন মাশরাফির। নিউজিল্যান্ডের সাথে প্রথম যে ম্যাচটা খেলেছি অথবা ভেরি ক্লোজ ছিলাম, হয়তোবা কিছু কিছু জায়গায় ভুল না করলে ডেফিনেটলি ব্যাটিংয়ে কিছুটা বা বোলিংয়ে আমার জায়গাটা বা সবাই মিলে যদি আরেকটু ইমপ্রুভ করতে পারতাম হয়তোবা আমরা একটা ম্যাচ জিততে পারতাম। স্টিল একটা ম্যাচ আছে, ইনশাল্লাহ ভালো নোটে শেষ করলে, যেটা বললাম আগে, ভালোভাবে শেষ করতে পারলে খুব ভালো হবে। ফর্মে তুঙ্গে আছেন সৌম্য সরকার। তামিমের সাথে দারুণ রসায়ন জমিয়ে প্রায় ম্যাচেই ওপেনিংয়ে উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন বাংলাদেশকে। সাব্বির আস্থার প্রতিদান এখনো না দিতে পারলেও মুশফিক, রিয়াদ, সৈকতদের ব্যাটিং প্রতিপক্ষের বিপক্ষে ত্রাস ছড়াতে যথেষ্ট। কিন্তু সিমিং কন্ডিশনে পেস বোলিং বিভাগ প্রত্যাশার প্রাপ্তি মিলাতে পারছে না। এক মুস্তাফিজ জ্বলে উঠলেও বাকিরা এখনো মেঘে ঢাকা জ্যোৎস্না। তাই রুবেলের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন স্পিড স্টার তাসকিন আহমেদ কিংবা শফিউল ইসলাম। আমার কাছে মনে হয় যে বোলিং ইউনিট হিসেবে আগের ম্যাচে যেভাবে বোলিং করেছি, এরকম বোলিং করলে ব্যাটসম্যানদের জন্য কাজটা অবভিয়াসলি অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের অবশ্যই সেরকম ইচ্ছা থাকবে, বাট তারপরও অন ফিল্ডে আমরা কেমন করছি সেটার পরে অনেক কিছু নির্ভর করবে। অন্যদিকে বেশ নির্ভর নিউজিল্যান্ড। প্রথম সারির একাধিক ক্রিকেটার ছাড়াই ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছে আগেই। আইপিএল খেলে আসা কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরির মতো ম্যাচ উইনাররা মুখিয়ে আছেন এ ম্যাচে মাঠে নামতে। তাই কিউইরা প্রথম ম্যাচের তুলনায় এ ম্যাচে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবে নিশ্চয়ই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। প্রবাসী সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলাকারী 22 বছর বয়সী সালমান আবেদি, জানিয়েছে পুলিশ। আইএসের দায় স্বীকার, নিহতের সংখ্যা বেড়ে 22। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, সংলাপ সহ 7টি বিষয় নিয়ে একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত। বৈঠক শেষে ব্রিফিংয়ে সিএসি। রাষ্ট্রপতি চাইলে কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যে প্রতিক্রিয়া প্রধান বিচারপতির। বললেন, এবার সুপ্রিম কোর্ট কবজা করতে চায় সরকার। চিকিৎসক এবং প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমএর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় দিনভর রোগীদের চরম ভোগান্তি। এবং রোজার মাসের জন্য মাংসের দাম নির্ধারণ, পর্যাপ্ত মজুদ থাকায় বাড়বে না পেঁয়াজের দাম, জানালেন ব্যবসায়ীরা। টিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবিনগর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।